একসময় ব্রিটিশ আইন 1793-তে সূর্যাস্ত আইন ছিল, যে সূর্যাস্তের পূর্বে আপনার খাজনা দিতে হবে। আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে এই সূর্যাস্ত আইনটা যদি প্রয়োগ করি, যে আমার সন্তান ঘরে ফিরবে সূর্যাস্তের আগে, তাহলে কিন্তু এই মাদকের 99% ব্যবহার বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করেন অথবা আপনার আশেপাশে লক্ষ্য করেন যে আপনার সন্তান সন্ধ্যার পরে কি করে। সে কিন্তু সন্ধ্যার পরে বাড়ির বাইরে অধিকাংশ সময় থাকে, আর লক্ষ্মীপুরে তো মনে হয় 2টা-3টা পর্যন্ত থাকে। এটা লক্ষ্মীপুরের একটা ট্রেন্ড। আমার নিজেরই তখন প্রশ্ন আসে যে যে ছেলেটিকে আমি রাত 3টার সময় জিজ্ঞাসাবাদ করছি, এরও তো বাবা মা আছে, এই জিজ্ঞাসাবাদ আমি না করে তার বাবা মা কেন করলো না, এই প্রশ্নটা আমারই মনে হয়। এবং তখন আমি মনে করি এই বাবা মা প্রত্যক্ষভাবে দায়ী এই সন্তানের অধঃপতনের জন্য। আমরা যদি এইটুকু লক্ষ্য রাখতে পারি আমার সন্তান সন্ধ্যার পর কি করছে, তাহলে অনেকাংশ বন্ধ হবে। তাহলে কি সন্ধ্যার আগে মাদক সেবন হয় না? হয়। কিন্তু এটি একটি বড় কারণ যে আমরা সন্ধ্যার পরেই যে তাদেরকে বাহিরে রাখছি, তারা কিন্তু অসৎ সঙ্গে কাজটি করছে। এরপরে আপনি আরেকটা জিনিস দেখবেন যে প্রয়োজনের বাইরে আপনি আপনার সন্তানকে টাকা দিচ্ছেন। প্রয়োজনের বাইরে অনেকে শখ করে, বাবা অনেক ইনকাম করেন, সন্তান যা চান তাই দেন। এই জিনিসগুলো খেয়াল করতে হবে সে বাকি টাকাটা কোথায় খরচ করছে। বিশেষ করে লক্ষ্মীপুরের একটা ট্রেন্ড বলি, অধিকাংশ ইয়াং ছেলেদের কাছে আমি মোটর সাইকেল দিই, এবং সেই মোটর সাইকেলের আবার অধিকাংশ ক্ষেত্রে নম্বর দিই না। মানে বাবা মা মোটর সাইকেল কেনার টাকা দেয়, নম্বরটা করার টাকা দেয় না। তা আমার অনুরোধ, যদি মোটর সাইকেল দেন নম্বরটা কেনারও টাকা দিয়ে, তাহলে অন্তত আমরা একটু চিন্তা মুক্ত থাকি, সরকার এখান থেকে কিছু পায়। তা আপনারা একটু নম্বর পত্র লাগানোর টাকাটা সহ দিবেন। অভিভাবকদের প্রতি অনুরোধ, এমন ভাবে মোটর সাইকেলটি দেন যে সে আর একটা অপরাধ করে না। ওই যে মানি লন্ডারিং আইনে একটা কথা বলা হয় যে প্রথমে আগে একটি অপরাধ, মানি লন্ডারিং আইন সরাসরি হয় না, অন্য একটি অপরাধ আগে করে, সেই অপরাধের সহায়ক অপরাধ হয় মানি লন্ডারিং। আপনি যখন এই মোটর সাইকেলটি দিচ্ছেন, তখন পিতা মাতা হিসেবে আপনি একটি অপরাধ করলেন, আর যখন নম্বরটি না দিলেন তখন আরো 10টা অপরাধ করার জন্য আপনার সন্তানকে আপনি সার্টিফিকেট দিলেন। অর্থাৎ আপনার সন্তান আগে মোটর সাইকেল নিয়ে একটি অপরাধ করতো, এখন সে চুরি ডাকাতি ছিনতাই সহ সবগুলোই করে, কারণ তার গাড়ির তো নম্বর নাই, তাকে ট্রেস করা যায় না, এবং সে অজান্তেই অনেকগুলো চক্রের মধ্যে সে ঢুকে যায়। এটার জন্য আপনি প্রত্যক্ষভাবে দায়ী। আপনি সারাদিন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অনেককে দায়ী করছেন। আপনি একটু নিজেকে দায়ী করা শিখুন, আপনার নিজের বিবেককে প্রশ্ন করা শিখুন। আপনার সন্তানকে আপনি কতটা অনুশাসনে রাখতে পেরেছেন, সেটি কিন্তু আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা হলো, আমরা একটি কথা বলি যে ফল থেকে যেমন গাছ চেনা যায়, সেরকম একজন মানুষকে চেনার জন্য কি দরকার হয়, সেটা হলো সে কি রকম মানুষের সঙ্গে ওঠা বসা করে, অর্থাৎ বন্ধু কেমন। আপনারা একটু খেয়াল করবেন, আপনার সন্তানের বন্ধু যদি একজন হেরোইন সেবী হয়, তাহলে আর পরীক্ষা করার দরকার নাই আপনার সন্তান হেরোইন সেবন করে কিনা। আপনার সন্তানের বন্ধু যদি ডাকাত হয়, তাহলে প্রমাণ করার দরকার নেই আপনার সন্তান ডাকাত কিনা। আপনার সন্তানের বন্ধু যদি চাঁদাবাজ হয়, তাহলে আপনার নতুন করে প্রমাণ করার দরকার নেই আপনার সন্তানও চাঁদাবাজ। এই জায়গাগুলোতে আমরা মনে হয় একটু সতর্ক থাকলেই হয়। আমরা অনেক জায়গাতেই দেখি যে রাত 2টা, 3টা, 4টা একটা ভার্সিটি পড়ুয়া ছেলে এলাকায় আসছে ঈদের মধ্যে, কিন্তু সে চাঁদাবাজের সাথে ঘুরে বেড়াচ্ছে রাত 2টার সময়। আমি তো তাকে তখন চাঁদাবাজের বাইরে সন্দেহ করতে পারি না। আপনি বাবা মা হিসেবে কেন করেন না? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। এরপরে আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ আছে কিনা। যদি আপনি মনে করেন যে না, আমার সন্তান তো পড়াশোনা করতে চায়, তাহলে করান। আবার যদি আপনার মনে হয় আপনার সন্তান পড়াশোনা করতে চায় না, তাহলে করানোর দরকার কি, সে কি করতে চায় সেই ব্যবস্থাটা করে দেন, অর্থাৎ তার একটা কর্মের ব্যবস্থা করে দেন, সে সেই কর্মই করুক। আমি একটা ছেলেকে বলতেই শুনছি যে খুব সুন্দর একটা ছেলে, তা আমি বললাম যে তুমি লেখাপড়া করো, তো তুমি একটু ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে। সে আমাকে বললো, ভাই আমাকে আপনি সব কাজ করতে বলেন, খালি একটা ছাড়া, মাটি কাটতে বলেন আমি আসি, ধান লাগাতে বলেন আমি আসি, ধান কাটতে বলেন আমি আসি, কিন্তু একটা কাজ আমার পছন্দ না, সেটা হলো পড়াশোনা করা। আমার মনে হয় যে তার বাবার উচিত ছিল তাকে প্রথমে পড়াশোনা বন্ধ করে ধান কাটানোতে কাজে লাগানো, তাতেও তো কিছু কাজ হতো, দেশের কাজ হতো, সে হয়তো কোনো নেশা গ্রহণ করার সুযোগ পেত না। যেটা করতে চাই ওইটাই করা, কিন্তু তাকে কর্মের মধ্যে রাখেন।
যে পড়াশোনা করতে চাবে না তাকে জোর করে আপনি পড়াশোনা কেন করাবেন? যে কাজটা করবে, যেটাতে প্রোডাকশন হবে, যেটাতে দেশের উপকার হবে, যেটাতে সে অসৎ সঙ্গ থেকে দূরে থাকবে, যেটাতে সে নেশা থেকে দূরে থাকবে, সেই কাজটি করা, অর্থাৎ প্রোডাক্টিভ কাজে তাকে নিয়োগ করে। ধর্মীয় অনুশাসন মেনে চললে আসলে কোনোটাই হয় না, তো সেটি মেনে চললে ভালো। কিন্তু আমরা সবাইকে যতই ধর্মীয় অনুশাসন মানার কথা বলি, সেটি হয়তো সবাই করবে না, কিন্তু আমরা যদি পিতা মাতার অনুশাসন মেনে চলার কথা বলি, সেটিতে সে কিন্তু বাধ্য, কারণ সেটি ডিরেক্টলি পরিবার তার সাথে কানেক্টেড। তো সুতরাং পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যে আজকে যারা যে কোনো ব্যক্তি ভালো অবস্থানে গেছে, সর্বপ্রথম যদি আপনি কাউকে রেসপন্সিবল করেন, তাহলে আপনি দেখবেন সবাই পরিবারের কারণে। আমিও আজকে যে অবস্থায় আছি সেটি আমার একার কারণে নয়, সেটি কিন্তু আমার পরিবারের কারণে। প্রত্যেকের যে পরিবার আছে, আবার আমার সন্তানও যদি ভালো কিছু করে সেটিও পরিবারের কারণে, আবার খারাপ যদি কিছু করে সেটিও পরিবারের কারণে। সুতরাং পরিবারের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই মাদক দ্রব্যের নেশার সাথে যেন আপনার সন্তান জড়িত না হয় সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা। বিশেষ করে আপনি খেয়াল করবেন তার আচার আচরণের পরিবর্তন হলো কিনা, সে সারা রাত আপনি দেওয়া মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে কিনা, সে রাত 12টার পর বাড়িতে ফেরে কিনা, সে খারাপ সঙ্গের সাথে আছে কিনা। আমি মনে করি আপনারা যদি গ্রহণে সতর্ক থাকেন, তাহলে ওই মাদক দ্রব্যের দোকানদাররা মাদক বের করে বসে থাকবে, কোনো লাভ হবে না। কারণ আমরা নিজেরা যদি সতর্ক হই, আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, তাহলে কেউ তো আমাকে সেখান থেকে ডেভিয়েট করতে পারবে না। ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতা যদি আমার হাতে থাকে, আমার পরিবার যদি সেটি বুঝায় যে সৃষ্টিকর্তাও তো আমাদের হাতে অসংখ্য অপশন দিয়ে রাখছে, আমরা কি সবাই খারাপ কাজটি করি না? কারণ আমরা বুঝি হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং, যারা এটি করি না। তো এটি বোঝানোর দায়িত্ব পরিবারের, যে এটা সঠিক, এটি সঠিক নয়। আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা, যেমন আপনার সন্তান যদি মাদকাসক্ত হয় বা আপনার সন্তান যদি মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয়, প্রথম কিন্তু বুঝবেন আপনি। তো আপনি প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান, তার রুট গুলো জানান, সে কোথায় মাদক দ্রব্য রাখতে পারে, তাহলে আমাদের জন্য সেটি সহজতর হবে। মাদকের বিস্তার এখন এতটাই সর্বব্যাপী যে আমরা দেখি যে রাতের বেলা বা যে কোনো সময়, এমনকি কর্মক্ষেত্রেও কারো আচরণ যদি খারাপ হয়, আপনি অনেকটা নিশ্চিত হতে পারবেন যে মাদকের খুন না কোনো স্পষ্ট তার থেকে আছে। কারণ আমি একটা জিনিস দেখেছি, যারা মাদকের সাথে জড়িত হয়ে যায় তারা কিন্তু শত চেষ্টা করেও তাদের আচরণ ভালো রাখতে পারে না। সুতরাং চাকরির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এই যে কিছু কিছু ব্যক্তি খিটমিটে মেজাজের এবং দেখবেন দ্রুতই মানে কোনো কারণ ছাড়া একটা খারাপ ব্যবহার করছে, এগুলো কিন্তু মাদকের একটা প্রভাব। এগুলো কিন্তু বোঝা যায় কারা আসলে মাদকে অ্যাফেক্টেড হচ্ছে। মাদকের কারণে কর্মক্ষেত্রে আচরণের খারাপ আচরণ প্রকাশ করছে, মানুষকে নির্যাতন করছে, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এমনকি নিজের পরিবারের সদস্যকে সে খুন করছে। শুধু পরিবারের সদস্যকে না, বাবা মা ভাই বোন সহ অনেক। একটা সময় এসে সে কিন্তু বার্ডেন হয়ে যায়, সে পরিবারের কাছে বার্ডেন হয়, দেশের কাছে বার্ডেন হয়। এমনকি আমি অনেক বাবা মাকে দেখেছি যে যারা আমাদের কাছে এসে শেষে বলে আমার সন্তানটা আমি মেরে ফেলতে চাই। তো এতে আপনারা কি যদি কিছু না করেন, আমাদের দায়ী না করেন, তাহলে আমি আমার সন্তানকে মেরে ফেলতে। তাহলে কখন করে? উনি শেষ স্টেজে এসে করে। কিন্তু ওই বাবাকেই যখন আমি প্রশ্ন করি যে আজ থেকে 15 বছর আগে 2.5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, তখন তো আপনার ছেলে পলিটেকনিকে কেমন ভর্তি হয়েছিল, এটা কেন করছিলেন, তখন আর উত্তর দিতে পারে না। তো সুতরাং যখন বোঝা হয়ে যায়, তখন কিন্তু আসলে রাষ্ট্রের কাছেও বোঝা, রাষ্ট্র আর কিছু করতে পারে না। যেমন আমরা অনেক সময় কিন্তু অনেক হিরোইন, তারা নেশা করতে করতে তাদের শরীরের অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে যে ধরে নিয়ে গিয়ে আমার মনে হয় থানাতে যতক্ষণ রাখবো ততক্ষণ থানার বোঝা, এরপরে যখন আদালতে দিব তখন আদালতের বোঝা, এরপরে যখন কারাগারে পাঠাই উনাদেরও বোঝা। কারণ উনি ওই কারাগারে বসেও, থানাতে বসেও, আদালতে বসেও একটি কথাই বলে, আমাকে নেশা দাও। এই বোঝা যেন না হয়, এই দেশের বোঝা হওয়ার আগে আমরা যেন বুঝি আমাদের কি করা দরকার। আমরা নিজেরা যদি বুঝি, অ্যাটলিস্ট আপনার সন্তানকে তার জীবনকে ভালোবাসতে শেখান, সে যেন তার জীবনটাকে ভালোবাসে, তাহলেই আমাদের দেশে মাদকের বিস্তার রোধ হবে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমি দায় এড়িয়ে যাচ্ছি না।
আমরা সবসময় সতর্ক আছি। আমাদের কাছে কেউ তথ্য দিলে আমরা সাথে সাথে সেখানে পুলিশের টিম পাঠাই, চেষ্টা করি উদ্ধার করার। আমরা সতর্ক আছি, আপনারা সতর্ক থাকুন।